ভাই, একটা সত্যি কথা বলবেন, মাসের 1 থেকে 5 তারিখ যখন বেতনটা হাতে পান বা ব্যাংক থেকে মেসেজটা আসে, তখন কি নিজেকে এই দুনিয়ার রাজা মনে হয় না? মনে হয় এই তো এবার সব ইচ্ছে পূরণ করব, শপিং করব, রেস্টুরেন্টে খাবো, আর মাস শেষে বেশ বড় একটা টাকা জমিয়ে ফেলবো। কিন্তু ভাই, ক্যালেন্ডারের পাতাটা যখন 15 বা 20 তারিখ স্পর্শ করে, তখন সেই রাজার মেজাজটা কোথায় উধাও হয়ে যায়। পকেটে হাত দিলে যখন শুধু খুচরো টাকা আর হাহাকার ছাড়া আর কিচ্ছু পাওয়া যায় না, তখন কি মনে হয় না যে টাকাটা আসলে পকেটে এসেছিল নাকি জাদুকরের রুমালের মতো গায়েব হয়ে গেল? আমরা যারা মধ্যবিত্ত বা সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের সবার জীবনের স্ক্রিপ্টটা যেন একই রকম। মাস শেষ হতে না হতেই শুরু হয় ধার দেনার চিন্তা, আর মাথায় ঘুরতে থাকে টাকাগুলো গেল কই। এই যে একটা দীর্ঘশ্বাস, একটা অসহায়ত্ব, এটা কোনো ছোটোখাটো সমস্যা নয় ভাই, এটা আসলে আমাদের লাইফস্টাইলের একটা গভীর ক্ষত। আমরা ভাবি অনেক বেশি আয় করলেই বুঝি অভাব দূর হবে, কিন্তু বিশ্বাস করেন, আয় বাড়লে শুধু অভাবের ধরন বদলায়, অভ্যাস না বদলালে পকেটের শূন্যতা কোনো দিন ভরে না। আজ আমরা কোনো তাত্ত্বিক কথা বলবো না, আজ আমরা গল্প করব এমন একটা জাতির যারা পারমাণবিক বোমার আঘাতে ছাই হয়ে যাওয়ার পরও মাত্র কয়েক দশকে পুরো দুনিয়ার অর্থনীতিকে নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। হ্যাঁ, আমি জাপানের কথা বলছি। জাপানিরা কেন এত সঞ্চয়ী? কেন তাদের সাধারণ মানুষও মাস শেষে একটা বিরাট অঙ্কের টাকা হাসি মুখে ব্যাংকে রাখতে পারে? তারা কি রোবট? না ভাই, তারা শুধু 3টি প্রাচীন জাদুকরী কৌশল মেনে চলে, যা আমাদের কল্পনার চেয়েও সহজ। আজকের এই আড্ডায় আমি আপনাদের সেই জাপানি গোপন রহস্যগুলো এমনভাবে বুঝিয়ে দেব যাতে কাল থেকে আপনার পকেটের টাকা আর কর্পূরের মতো উড়ে না যায়। এর জন্য দামি কোনো অ্যাপ লাগবে না, শুধু লাগবে একটা সস্তা ডায়েরি, একটা কলম, আর নিজের কাছে পরিষ্কার থাকার সামান্য একটু সৎসাহস। জাপানিদের এই অসাধারণ শৃঙ্খলার পেছনে যে দর্শনটা কাজ করে, তাকে তারা বলে মোত্তানাই। এই শব্দটা আমাদের বাঙালিয়ানার মায়া বা কদর শব্দটার খুব কাছাকাছি। একটু বুক দিয়ে ভাবুন তো ভাই, আপনার বাসার আলমারিটা খুললে এমন কয়টা জামা বা জুতো পাওয়া যাবে যা আপনি গত 1 বছরে একবারের জন্যও গায়ে দেননি, অথচ কেনার সময় খুব শখ করে দামি টাকা দিয়ে কিনেছিলেন? আজ সেগুলো ধুলো খাচ্ছে। মোত্তানাই আমাদের শেখায়, যখন আপনি একটা জিনিস অহেতুক কিনে ফেলে রাখেন, তখন আপনি শুধু আপনার পরিশ্রমের টাকাটা নষ্ট করছেন না, আপনি সেই কৃষকের শ্রমকে অপমান করছেন, যে রোদে পুড়ে তুলা ফলিয়েছিল, সেই শ্রমিকের চোখের পানিকে তুচ্ছ করছেন, যে কারখানায় বসে সেটা সেলাই করেছিল। সবচেয়ে বড় কথা, আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, যা দিয়ে আপনি ওই টাকা যা আয় করেছিলেন। মোত্তানাই আমাদের শেখায় কোনো কিছু কেনার আগে একটু থামতে। বাজারে গিয়ে যখন কোনো ঝকঝকে জিনিস দেখে আপনার মন চাই চাই করে উঠবে, তখন নিজেকে জাস্ট একটা প্রশ্ন করবেন, আমি কি এটার পুরো সদ্ব্যবহার করতে পারবো? যদি ভেতর থেকে উত্তর আসে হয়তো বা না, নিলেও চলতো, তবে বুঝে নেবেন আপনি ওই জিনিসের মোহে পড়ে নিজের পকেট কাটছেন। আমরা স্মার্টফোন ব্যবহার করি, অথচ আমাদের ফোনে এমন কয়টা অ্যাপের সাবস্ক্রিপশন আছে যার টাকা প্রতি মাসে অটোমেটিক কেটে যাচ্ছে, কিন্তু আমরা ওটা খুলেও দেখি না। ফ্রিজে কতটুকু খাবার পচে নষ্ট হচ্ছে। এই যে অপচয় দেখে বুকের ভেতর একটা চিনচিনে ব্যথা অনুভব করা, এটাই হলো মোত্তানাই। এই বোধটা যেদিন আপনার ভেতর জেগে উঠবে, সেদিন থেকে ফালতু খরচ করার আগে আপনার হাত কাঁপবে। সম্পদশালী হওয়ার প্রথম ধাপ আয় বাড়ানো নয় ভাই, সম্পদশালী হওয়ার প্রথম ধাপ হলো ফুটো বালিতে পানি ভরা বন্ধ করা। এবার চলুন দ্বিতীয় কৌশলে যাই, যেটাকে জাপানিরা বলে হারা হাচিবু। কথাটার মানে হলো 80%। জাপানের ওকিনাওয়া দ্বীপের মানুষরা কেন এত লম্বা সময় বাঁচে জানেন? তাদের একটা নিয়ম আছে। খাওয়ার সময় তারা পেট পুরো ভর্তি করে না। যখন তারা বুঝতে পারে যে তাদের পেট 80% ভরে গেছে, তখনই তারা তৃপ্তির ঢেকুর তুলে হাত ধুয়ে ফেলে। এই 20% খালি রাখাটাই তাদের রোগমুক্ত দীর্ঘায়ুর মূল রহস্য। মজার ব্যাপার হলো, জাপানিরা এই স্বাস্থ্যকর নিয়মটাকে তাদের মানিব্যাগের ওপরও খুব সফলভাবে প্রয়োগ করে। আমাদের সমস্যাটা কি জানেন? বেতন পাওয়ার সাথে সাথেই আমাদের মধ্যে এক ধরনের অদ্ভুত উত্তেজনা কাজ করে। মনে হয় এতদিন তো অনেক কষ্ট করেছি, এখন একটু রাজকীয় জীবন কাটাই। মাসের শুরুতে আমরা উবে যাওয়া কর্পূরের মতো খরচ করি, আর মাস শেষে মানুষের কাছে হাত পাতি। জাপানিরা এখানে একটা উল্টো নিয়ম মেনে চলে, যাকে বলা হয় পে ইয়োরসেলফ ফার্স্ট। তারা মাস শেষ হওয়ার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় করে না, বরং স্যালারি হওয়ার সাথে সাথেই আয়ের 20% টাকা সবার আগে আলাদা করে একটা বাক্সে বা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে রাখে। এরপর বাকি 80% টাকা দিয়ে তারা সারা মাস চালানোর পরিকল্পনা করে। আমাদের ব্রেন খুব অদ্ভুত ভাই, সে অ্যাকাউন্টে যত টাকা দেখে তত বেশি খরচের ফন্দি আটে। কিন্তু আপনি যদি শুরুতেই একটা অংশ সরিয়ে ফেলেন, আপনার মগজ অটোমেটিক বাকি টাকা দিয়ে মাস চালানোর রাস্তা বের করে নেবে।
আমরা অনেকে ভাবি আগে খরচ করি, মাস শেষে যদি কিছু বাঁচে তবে জমাবো, কিন্তু বিশ্বাস করেন ভাই, মাস শেষে ওই পকেটের ধুলো ছাড়া আর কিছুই থাকে না। জাপানিদের এই 80% নিয়ম যদি আপনি আপনার জীবনে একবার গেঁথে নিতে পারেন, তবে 1 বছর পর নিজের ব্যাংক ব্যালেন্স দেখে আপনি নিজেই চমকে যাবেন। এটা আপনার জীবনের জন্য এক ধরনের বীমা, যা আপনাকে বিপদের দিনে কারো কাছে মাথা নত করতে দেবে না। জাপানিদের 3 নম্বর কৌশলটা হলো সবচেয়ে দামি এবং এটাই আসল গেম চেঞ্জার। এর নাম হলো কাকিবো। 1904 সালে জাপানের প্রথম নারী সাংবাদিক মোটোকো হানি এই পদ্ধতিটা বের করেছিলেন। কাকিবো মানে হলো নিজের ঘরোয়া হিসেবের খাতা। এখনকার যুগে আমাদের হাতে অনেক হাইটেক মোবাইল অ্যাপ আছে, কিন্তু জাপানিরা আজও হাতে লিখে হিসেব রাখাকেই শ্রেষ্ঠ মনে করে। বিজ্ঞান বলে আমরা যখন কোনো কিছু কলম দিয়ে কাগজে লিখি, আমাদের মস্তিষ্ক সেটাকে অনেক বেশি গুরুত্বের সাথে গ্রহণ করে। কাকিবো পদ্ধতিতে মাসের শুরুতেই আপনাকে একটা ডায়েরিতে বসে খুব ঠান্ডা মাথায় 4টে সহজ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, এই মাসে আমার হাতে আসলে কত টাকা আছে? দ্বিতীয় প্রশ্ন, আমি ঠিক কত টাকা এবার জমাতে চাই? তৃতীয় প্রশ্ন, আমার জরুরি বা বাধ্যতামূলক খরচগুলো কি কি? আর 4 নম্বর প্রশ্নটা সবচেয়ে জরুরি, আমি আমার সঞ্চয় বাড়ানোর জন্য কোন কোন ফালতু খরচগুলো ছেটে ফেলতে পারি? এরপর সারা মাসের প্রতিটি খরচকে আপনি 4টে সহজ ক্যাটাগরিতে ভাগ করবেন। 1 নম্বর হলো নিডস বা প্রয়োজন, যেমন ঘর ভাড়া, চাল ডাল বা বাচ্চাদের স্কুলের বেতন। দ্বিতীয় নম্বর হলো ওয়ান্টস বা শখ, যেমন একটু বাইরে রেস্টুরেন্টে খাওয়া বা নতুন কোনো শার্ট কেনা। তৃতীয় নম্বর হলো কালচার বা সংস্কৃতি, যা আপনাকে ভেতর থেকে মানুষ হিসেবে বড় করবে, যেমন একটা ভালো বই কেনা বা নতুন কিছু শেখা। আর 4 নম্বর হলো আনএক্সপেক্টেড বা হঠাৎ আসা খরচ, যেমন অসুখ বিসুখ বা মেহমানদারি। মাস শেষে আপনাকে একা নির্জনে বসতে হবে এবং নিজের খাতাটা নিয়ে মেলাতে হবে কোথায় আপনার পা হড়কে গেল, কোন খরচটা আপনি চাইলেই এড়িয়ে চলতে পারতেন। এই যে নিজের ভুলগুলো নিজের কলমে লিখে দেখা, এটাই আপনাকে আগামী মাসে আরও শক্ত করবে। কাকিবো আপনার টাকা ট্র্যাক করে না ভাই, কাকিবো আপনার চরিত্র আর মানসিকতাকে ঠিক করে। আপনি যখন নিজের হাতে লিখবেন যে আপনি অযথাই 1000 টাকা নষ্ট করেছেন, সেই অপরাধ বোধই আপনাকে আগামী মাসে সচেতন থাকতে বাধ্য করবে। জাপানিদের আরও একটা অসাধারণ সুন্দর দর্শন আছে, যার নাম তারো ও শিরু। এর সহজ অর্থ হলো জানো যে তোমার জন্য কতটুকু যথেষ্ট। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই এক পাগলাটে ইঁদুর দৌড়ে নেমেছি। পাশের বাসায় কেউ নতুন বড় টিভি কিনলে আমাদের টিভিটা হঠাৎ ছোট মনে হতে শুরু করে। বন্ধু নতুন মডেলের আইফোন কিনলে নিজের ফোনটা নিয়ে আমরা হীনমন্যতায় ভুগি। এই যে সারাক্ষণ অন্যের সাথে তুলনা করে নিজের সুখকে বিসর্জন দেওয়া, এটাই আমাদের পকেট খালি হওয়ার মূল কারণ। বড় বড় কোম্পানিগুলো আপনার এই অতৃপ্তিকে পুঁজি করেই তাদের ব্যবসা চালায়। তারা আপনাকে সারাক্ষণ বোঝাবে যে আপনার যা আছে তা যথেষ্ট নয়, আপনার আরও বড়, আরও চকচকে জিনিস চাই। কিন্তু ভাই সত্যি করে বলুন তো, এই যে প্রতিযোগিতার পেছনে আপনি দৌড়াচ্ছেন, এতে কি আপনি শান্তি পাচ্ছেন? জাপানের একটা প্রাচীন মন্দিরে পাথরে খোদাই করে লেখা আছে, সম্পদ বাড়ানোর চেয়ে নিজের চাহিদাকে বশ করাই হলো আসল সুখ। আপনি যেদিন নিজের জন্য পর্যাপ্ত শব্দটা নির্ধারণ করে ফেলবেন, সেদিন থেকে আপনি সত্যিকারের স্বাধীন। আপনার যা আছে তা দিয়ে যদি আপনার সম্মানজনক জীবন চলে যায়, তাহলে পাশের বাড়ির বিলাসিতা দেখে নিজের রক্ত পানি করার কোনো মানে নেই। জাপানিরা বিশ্বাস করে সরল জীবন যাপন করা মানে কৃপণতা নয়, বরং এটি হলো নিজের জীবনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা। আপনি যখন আপনার চাহিদাকে নিয়ন্ত্রণে রাখবেন, তখন দেখবেন আপনার পকেটের টাকা আর অন্য কেউ লুট করতে পারছে না। বন্ধুরা, জাপানিরা অর্থনৈতিকভাবে আজ এত মজবুত কারণ তারা কোনো জাদুর কাঠি খুঁজে পেয়েছে এমন নয়, বরং তারা তাদের জীবনকে একটি সুন্দর শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছে। তারা টাকাকে শুধু কাগজের টুকরো মনে করে না, তারা টাকাকে তাদের ঘাম আর শ্রমের প্রতিফলন হিসেবে সম্মান করে। আজকের এই দীর্ঘ আড্ডায় আমরা শিখলাম কিভাবে মোত্তা নাই দিয়ে অপচয়ের ফটো বন্ধ করতে হয়, হারা হাচিবু দিয়ে আয়ের শুরুতেই সঞ্চয় নিশ্চিত করতে হয়, আর কাকিবো দিয়ে নিজের ভাগ্যের রাশ নিজের হাতে নিতে হয়। তারও শিরু আওয়ারে শিখিয়েছে যে সন্তুষ্টির মধ্যেই আসল প্রাচুর্য লুকিয়ে আছে। নিজের ভাগ্য বদলাতে আসলে কোনো বড় লটারি জেতার দরকার নেই ভাই, দরকার শুধু একটু মানসিক জেদ আর সামান্য কিছু নিয়ম। আজ রাতে ঘুমানোর আগে একবার নিজের পরিবারের মুখগুলোর দিকে তাকান। তাদের একটা নিরাপদ ভবিষ্যৎ দেবার জন্য হলেও কি আপনি এই সহজ নিয়মগুলো মেনে চলতে পারবেন না? আয় আপনার যাই হোক, যদি আপনি এই জাপানি ফর্মুলাগুলো জীবনযাপনের অংশ করে নেন, তবে আগামী 1 বছরের মধ্যে আপনার চেহারার ওই দুশ্চিন্তার ভাঁজ মুছে যাবে, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি। সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয়, সঞ্চয় মানে হলো নিজের আত্মসম্মানকে সুরক্ষিত রাখা। বন্ধুরা, আমাদের আজকের এই কথাগুলো যদি আপনার মনে একটুও দোলা দিয়ে থাকে, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক। আপনাদের অনেকেরই হয়তো অনেক স্ট্রাগল আছে, হয়তো অনেক দায় দেনা আছে।
আমাদের কমেন্টে জানাতে পারেন আপনার আর্থিক লড়াইয়ের কথা। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কোনো ভাইকে বাঁচার নতুন প্রেরণা দেবে। আপনার বন্ধু বা আপনজন যারা মাসের শেষে হিমশিম খাচ্ছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা ছোট শেয়ার হয়তো কারো পুরো জীবনটাকেই গুছিয়ে দিতে পারে। জীবন বদলে দেওয়ার মতো এমন আরও অনেক কাজের গল্প আর সমাধান নিয়ে আমরা নিয়মিত আড্ডা দেব। সেই আড্ডায় আপনাকে নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। আমাদের প্রতিটি কথা যেন আপনার উপকারে আসে সেই চেষ্টাই আমাদের থাকবে। সুস্থ থাকুন, সঞ্চয়ী হন আর নিজের আর্থিক স্বাধীনতার পথে আজই একটা ছোট কদম বাড়িয়ে দিন। অভাব দূর করতে বেশি আয়ের চেয়ে বেশি শৃঙ্খলাই বেশি কার্যকর। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো ভিডিওতে। নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।